ইরানের কিছু শর্ত আছে। যুদ্ধবিরতির আলোচনাটা যখন হয় তখন 2 সপ্তাহের যে যুদ্ধবিরতির সময় সে প্রস্তাব দিয়েছিল, যেমন একটা হচ্ছে যে ইরানের যেই যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে, তারপরে একটা স্থায়ী চুক্তি করতে হবে যেন ভবিষ্যতে তাকে আক্রমণ না করে। হ্যাঁ, ইরানের যে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম, এইটা তো তার মানে জাতিসংঘের একটা ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্ট আছে, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বলি আমরা, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি। সেই চুক্তিতে, গ্লোবাল চুক্তিতে বলা আছে যে যে কোনো দেশ চাইলে শান্তিপূর্ণ উপায়ে এই পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে। তো শান্তিপূর্ণ ব্যবহার বলতে বোঝায় আপনার জ্বালানি, তারপর আপনার কৃষি, তারপর আপনার মেডিসিন, এসব কাজে। হ্যাঁ, তো যদি, এবং এগুলোকে পিসফুল সিভিলিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম বলা হয়। তো যদি ইরান, মানে ইরানের দাবি হচ্ছে যে তার যেই পরমাণু কর্মসূচি সেটা হচ্ছে একটা শান্তিপূর্ণ এবং এটা অসামরিক একটা প্রোগ্রাম কর্মসূচি। হ্যাঁ, সে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে, এটা হচ্ছে তার এই মানে এই চুক্তি, আন্তর্জাতিক যে নন প্রলিফারেশন ট্রিটি তার আওতার মধ্যেই পড়ে, এবং সে কখনোই পরমাণু অস্ত্র বানানোর ইচ্ছা পোষণ করে নাই এবং সেই দিকে সে যাচ্ছে না। কাজেই যতক্ষণ পর্যন্ত ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রামটা তার সিভিলিয়ান এবং পিসফুল, ততক্ষণ পর্যন্ত ইন্টারন্যাশনাল ট্রিটি অনুযায়ী তার রাইট আছে এটাকে কন্টিনিউ করার। তো তো মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে ইরান যে পরমাণু সমৃদ্ধকরণ করেছে সেটা ইঙ্গিত দেয় যে সে হয়তো নিউক্লিয়ার বোমা বানাতে চাইতে পারে। কাজেই তার সেই স্টক পাইল যে যতটুকু সে সমৃদ্ধ করেছে, প্রায় বলা হয় 200 কেজির মতো বোধ হয়, হ্যাঁ, এটাকে ধ্বংস করতে হবে অথবা এটা নিয়ন্ত্রণে নিয়ে রাখতে হবে। তো এগুলো কখনো ইরান মেনে নিবে না। একটা স্বাধীন দেশ, যার পুরনো অনেক সভ্যতা, হ্যাঁ, সে এই সভ্যতাকে সে ধারণ করে, এবং যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যে কারণে দুই পক্ষের যেই শর্তগুলো আছে সেই শর্তগুলোর মধ্যে আপনার, তারপর যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে হরমুজ প্রণালী, যেটা বিশ্ব বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ পথ, সেটা ইরানকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিতে হবে। হ্যাঁ, তো ইরানের জন্য একটা বার্গেনিং চিপ হচ্ছে আসলে যে হরমুজ স্ট্রেটস, এবং সে দেখছে যে এই উপসাগরীয় দেশগুলোতে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি, হ্যাঁ, যারা তাকে মানে যেসব সামরিক ঘাঁটির ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে বিভিন্ন লক্ষ্যবস্তুগুলোতে হামলা করেছে। হ্যাঁ, কাজে ইরান মনে করে যে এগুলো হচ্ছে তার যৌক্তিক টার্গেট ছিল এই পার্শ্ববর্তী দেশগুলোতে। তো যখন মানে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মানে যে এই যুদ্ধ নিয়ে এবং মানে যুদ্ধের লক্ষ্য নিয়ে, যুদ্ধের আউটকাম নিয়ে যেই আমরা দেখি যে ব্যাপক রকমের মতভেদ আছে, সেই কারণে পাকিস্তানে প্রথম শান্তি আলোচনাটা ভেস্তে যায়। তো এখন কোন দিকে মন নেবে, এটা কয়েকটা সিনারিও হতে পারে। একটা সিনারিও হবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে দূরত্বটা আছে, মত পার্থক্য আছে, কিছু কিছু জায়গায় যদি সেটা কমে যায়, তাহলে হয়তো আমরা যুদ্ধবিরতিটা আরেকটু লম্বা সময় ধরে দেখব, বা একটা স্থায়ী যুদ্ধবিরতি হয়তো দেখব। আবার যদি দুই পক্ষই প্রচণ্ড রকমের ইগোইস্টিক হয়, হ্যাঁ, যে তারা দুই পক্ষই জয়ী হতে চায় এবং নিজেদের শর্ত থেকে সরতে না চায়, আনকম্প্রোমাইজিং থাকে, তখন হয়তো আমরা দেখব যে আরও ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি হতে পারে দুই পক্ষেরই। হ্যাঁ, তারপর আপনার যদি এই মার্কিন যুক্তরাষ্ট্র এখন নেভাল ব্লকেট দিচ্ছে, মানে নৌ অবরোধ, এর মানে হচ্ছে যে ইরানের বন্দরগুলো ব্যবহার করার জন্য ইরানের স্বার্থ সংশ্লিষ্ট যেসব আপনার নৌযান চলাচল করবে আমদানি রপ্তানির জন্য, সেগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকতেও দিবে না, হরমুজ প্রণালী দিয়ে বের হতেও দেবে না, মানে ইরানে বন্দর ব্যবহার করতে দেবে না। বেসিক্যালি এই ধরনের নেভাল ব্লকেট বা নৌ অবরোধ, এটা হচ্ছে এক ধরনের ইকোনমিক স্যাংশনস বা অর্থনৈতিক অবরোধ। এর টার্গেট থাকে হচ্ছে যেই দেশের বিরুদ্ধে এই অবরোধটাকে আরোপ করা হয়, সেই দেশের ইকোনমিক ড্যামেজ করার একটা থাকে, আপনার লক্ষ্য থাকে, যে তাকে যদি আমি অর্থনৈতিকভাবে এই মানে রাজস্ব আহরণ থেকে বঞ্চিত করতে পারি, তাহলে তার যুদ্ধ করার যে ক্ষমতা সেটাকে আমি আঘাত করতে পারি। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমেরিকা দুইটা জিনিস অ্যাচিভ করতে চায় এই নেভাল ব্লকেট থেকে। একটা হচ্ছে ইরানকে তার রেভিনিউ থেকে ডিপ্রাইভ করতে চায়, মানে ইরান যেন এই আমদানি রপ্তানির বাণিজ্য দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে না পারে। দ্বিতীয়ত এটাও বলেছে যে মানে ইরানের একটা বড় এনার্জি পার্টনার হচ্ছে চায়না। চীন যেন মানে অব্যাহতভাবে ইরানকে সমর্থন দিয়ে যেতে না পারে, এবং ইরানের যে তেল সম্পদ সেটার জন্য একটা বড় বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী চায়না না হতে পারে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেটাও একটা। তো এখন যদি একটা সিনারিও বললাম যে যদি দুই পক্ষ
তাদের শর্তগুলো শিথিল করে এবং কাছাকাছি আসে, তাহলে আমরা একটা শান্তির সুবাতাস দেখব। আর যদি দুই পক্ষর মধ্যে শর্ত মানে যার যার অবস্থান নিয়ে অনুর অবস্থান থাকে, তখন আমরা এই যুদ্ধ বা সংঘাত এটাকে একটা দীর্ঘস্থায়ী রূপে দেখতে পারবো হয়তোবা। আরেকটা হতে পারে যে মানে একটা ইতিবাচক দিক হচ্ছে যে আপনি মানে এই প্রায় 1 মাসের উপরে এই যুদ্ধের পরেও আমরা দেখতে পাচ্ছি যে মানে দুই পক্ষ যে একটা আলোচনা বসলো, এটাকেও আপনি পজিটিভলি দেখতে পারেন। এবং এই বসাটা কি একটা মানে কৌশলগত বিরতি, যে একটু বিশ্রাম নিয়ে আবার আমরা আক্রমণের জন্য যাব, নাকি দুই পক্ষকে সুযোগ দিচ্ছে একটা ব্রিদিং স্পেস নেওয়ার, নতুন করে চিন্তা করার যে মানে আসলে মানে উইনিং কন্ডিশনসটা কি। মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে যে ইরানের অলরেডি ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপক ড্যামেজ হয়েছে, তার শীর্ষস্থানীয় সিভিলিয়ান লিডারশিপ এবং মিলিটারি লিডারশিপের একটা অংশ মারা গিয়েছে, হত্যা করতে সক্ষম হয়েছে, তারপর ব্যাপক রকমের মিলিটারি ওয়েপন্সের ক্ষতি হয়েছে, হ্যাঁ, যেটা চেয়েছিল যে ইরানের সরকার পরিবর্তন, সেটা পায়নি, কিন্তু যতটুকু পেয়েছে সেটাকে যদি সে মনে করে যে এটা আগামী 10-20 বছরের জন্য ইরানকে পিছিয়ে দিবে, হ্যাঁ, সে যদি এটাকেই তার জয় হিসেবে, ভিক্টরি হিসেবে ইন্টারপ্রিট করে, তাহলে কিন্তু যুদ্ধ থেকে সে সরে আসতে পারে। আবার ইরান যদি মনে করে যে আমার এই টপ মিলিটারি সিভিলিয়ান লিডারশিপকে আমি হারিয়েছি, ফাইন, কিন্তু ইসরায়েলের যেই মিসাইল ডিফেন্স সিস্টেম কয়েক লেয়ারের, সেটাকে অতিক্রম করার পরে যে আমার ড্রোন তার তেল আভিভ এবং ইসরায়েলের বিভিন্ন শহরে পৌঁছাতে পারলো, ব্যাপক ক্ষতি করতে পারেনি মানে আপনার মানে কোনো মানে বড় ধরনের পলিটিক্যাল বা মিলিটারি লিডারশিপকে হত্যা করতে পারেনি, হ্যাঁ, ব্যাপক কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ড্যামেজ হয়নি, কিন্তু তার যেই মানে যুদ্ধের প্রাথমিক ধাক্কাটা সামলে শকটাকে অ্যাবজর্ব করে পাল্টা হামলা করার যেই মানসিকতা এবং সেটাকে প্রদর্শন করা, হ্যাঁ, এবং টিকে থাকার যেই লড়াই, সেখানে যে সে এতদিন ধরে সাস্টেন করেছে, মানে এটাকে সে ইন্টারপ্রিট করতে পারে যে এটাও আমার জয়। তখন যদি দুই পক্ষে মনে করে উইন উইন সিচুয়েশন হয়েছে, তাহলে কিন্তু মানে এই আমরা একটা যুদ্ধবিরতি হতে দেখতে পারি। তবে লং টার্মে যেটা হবে মনে হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে দীর্ঘমেয়াদী লক্ষ্য, ইরানের রেজিম চেঞ্জের যেই মানে সরকার পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এটা কখনোই মনে হয় শেষ হবে না, যতক্ষণ মানে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত একটা ইসলামিক প্রজাতন্ত্র মানে একটা ইসলামিস্ট গভর্নমেন্ট, হ্যাঁ, একটা জাতীয়তাবাদী সরকার ইরানে থাকবে, যারা পাশ্চাত্যকে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করবে সবসময়, এবং ইসরায়েলের জন্য একটা আপনার হুমকির, ওরা যদি মনে করে যে ইরান একটা হুমকি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দেখব যে ইরানের নিরাপত্তার জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হুমকিটা থাকবে। আর এটাকে কাউন্টার করার জন্য ইরান যেহেতু সামরিক দিক থেকে ততটা শক্তিশালী না মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, একটা অসম যুদ্ধ, এবং সেক্ষেত্রে আপনার মানে ইরানের জন্য বেস্ট ওয়েপন্স হচ্ছে প্রক্সি ওয়ারফেয়ার করা, হ্যাঁ, মানে ছায়াযুদ্ধ বলে এটাকে। প্রক্সি যুদ্ধ হচ্ছে যে বেসিক্যালি বিভিন্ন নন স্টেট রিবেল গ্রুপস, স্পয়লার্স, এই শব্দগুলো আমরা বলি, যে ধরেন লেবাননে হেজবুল্লাহ, প্যালেস্টাইনে হামাস, ইয়েমেনে হুতি গ্রুপস, হ্যাঁ, তারপর আপনার সিরিয়াতে বা ইরাকে শিয়া যেসব বিভিন্ন ছোটো ছোটো বিদ্রোহী গোষ্ঠী আছে, এদেরকে দিয়ে তখন সে কী করবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যারা দোসর বলে ইরান যাদেরকে চিহ্নিত করে, তাদেরকে সে সবসময় নানানভাবে মানে হ্যারাস করার চেষ্টা করবে, অ্যাটাক করার চেষ্টা করবে, হ্যাঁ। কাজে একটা নন ট্রেডিশনাল ওয়ার, আনকনভেনশনাল ওয়ার যেটাকে আমরা বলি, সবসময় এটা চলবে হয়তো বা যতক্ষণ পর্যন্ত ইরান ফিল করবে যে সে আক্রান্ত। দীর্ঘমেয়াদে আমরা মানে মিডল ইস্টটাকে আমরা দেখছি যে একটা অস্থির জায়গা হিসেবে দেখতে পাচ্ছি আসলে।